আজকে আমরা পড়ে শোনাব শাহরিয়ার কবির এর বহুরূপীর সপ্তম পর্ব। পর্ব ৭, মুশকিল আসানের আগমন। এত বড় একটা ঘটনা জানার পর ইতুরা যে অনেক রাত পর্যন্ত জেগে থাকবে এ কথা বলাই বাহুল্য। বড়দির বিয়েতে ওরা কত রকমের মজা করবে ভেবে ভেবে হদ্দ হয়ে গেছে। সেই বিয়ে পিছিয়ে যাওয়ার দুঃখে মিতু আর রন্টু ঝন্টুর মন খুবই খারাপ। ইতু আর ছোটন চেয়েছিল সাইফ ভাইয়ের সঙ্গে বড়দির বিয়ে হোক, সেজন্য বিয়ে পিছিয়ে যেতে পারে শুনে মনে মনে খুশি হলেও দিদা যে বললেন হীরের নেকলেস না পাওয়া গেলে বংশের অমঙ্গল হবে, শুনে ওদের মনেও ভয় ধরে গেছে। রন্টু কাঁদো কাঁদো গলায় বলল, কতদিন এ বাড়িতে কোনো উৎসব হয় না, অন্যদের বাড়িতে বিয়ে হতে দেখে কতদিন মনে হয়েছে কবে আমাদের বাড়িতে বিয়ে হবে। শেষ পর্যন্ত যাও হতে যাচ্ছিল সবকিছু গুবলেট হয়ে গেল। মিতু বলল, কি শয়তান চোর, অন্য কিছু নিলেই পারত। ছোটন শুকনো গলায় বলল, নেকলেসটা যদি সত্যি সত্যি না পাওয়া যায় কোত্থেকে কোন বিপদ আসে কে জানে। ঝন্টু বলল, এহতেশাম ভাইয়া শুনলে ভারী কষ্ট পাবে। মিতু বলল, এত বড় লোক যখন, ওরকম একটা নেকলেস বড়দিকে কিনে দিলেই তো পারে। ছোটন বিরক্ত হয়ে বলল, বোকার মতো কথা বলিস না, শুনিসনি দিদা কি বলেছেন, বড়দের বিয়েতে ওই নেকলেসটাই লাগবে, নইলে বংশের অমঙ্গল হবে। ইতু বলল, বড়রা বড়দের মতো খুঁজুক, কাল থেকে চল আমরাও নেকলেসটার খোঁজে নেমে পড়ি। কিভাবে বলে সবাই হুমড়ি খেয়ে পড়ল ইতুর উপর। গলাটা এক ধাপ নামিয়ে ইতু ওর পরিকল্পনার কথা সবাইকে বলল। শুনে সবার চোখগুলো চকচক করে উঠল। সারাক্ষণ ইতুর বই নিয়ে পড়ে থাকা ছিল ঝন্টুর দু চোখের বিষ। সবার আগে ওই বলল, ডিটেকটিভ বই পড়ে তোর তো দারুণ বুদ্ধি হয়েছে রে ইতু। ইতু গম্ভীর হয়ে বলল, বাতি নিভিয়ে শুয়ে পড়, কাল ভোরে উঠতে হবে। দিদা ভেবেছিলেন বাড়ির বাইরে চলে যাচ্ছে বলে কেউ হয়তো নেকলেসটা লুকিয়ে রেখেছে, বিয়ের পর বের করে দেবে। রাতে সবাইকে ডেকে ওভাবে বলার উদ্দেশ্য ছিল যেই নিয়ে থাকুক যেন ওটা ফেরত দিয়ে দেয়। সেজন্য তিনি ভূপালী জেঠিমাকে নেকলেস হারানোর কথাটা জানাতে চাননি। বিয়ে পিছিয়ে দেওয়ার ব্যাপারটা নিশ্চয় তার পছন্দ হবে না। ভোর না হতেই ভূপালী জেঠিমা কথাটা জেনে ফেললেন। মোটাসোটা বেতো শরীর নিয়ে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে দিদাকে বললেন, হাঁ চাচি যান, এসব কি শুনছি। দিদা ফজরের নামাজ সেরে জায়নামাজে বসে তসবি গুনছিলেন। শুকনো গলায় বললেন, ঠিকই শুনেছ, ওটা তো বহুত কিমতি জেভার ছিল চাচি যান, দিল্লির বাদশাহ শাহজাহান না দিয়েছিলেন। কোনো কথা না বলে দিদা মাথা নেড়ে সায় জানালেন, কই লাখ 2 লাখ থেকে তো কম না হবে। দিদা আগের মতো মাথা নেড়ে সায় জানালেন, আপনি কি বলেছেন চাচি যান, ওটা না পেলে জাহানারা বিটিয়ার শাদির তারিখ পিছিয়ে দেবেন। দিদা আবারও আগের মতো মাথা নাড়লেন। শাদির তারিখ পাক্কা হয়ে গেছে, এখন পিছানো কি ঠিক হবে চাচি যান। দিদা কোনো কথা না বলে তসবি গুনতে লাগলেন। আমি বলি কি চাচি যান, ইতস্তত করে ভূপালী জেঠিমা বললেন, আমার নররতনের জড়োয়া সেট জো আছে, ওটাও বহুত কিমতি আছে। জাহানারা বিটিয়ার শাদিতে আমি ওটা ওকে তোহফা দিব, আপনি শাদির তারিখ পিছাবেন না। দরুদ পড়া শেষ করে দিদা তসবির ছড়ায় চুমু দিয়ে কপালে ছুঁইয়ে জায়নামাজের এক পাশে রাখলেন। তারপর শান্ত গলায় বললেন, তোমার নররতনের সেট তুমি জাহানারাকে দেবে কিনা সেটা তোমার ব্যাপার ভূপালী বউ। আমি চাই আমাদের হীরের নেকলেসটা বিয়ের রাতে জাহানারার গলায় থাকবে। দিদার কথা বলার ধরন দেখে ভূপালী জেঠিমা মুখ কালো করে চলে গেলেন বড় ফুপির কাছে। দিদার সঙ্গে তার কি কথা হয়েছে শুনে বড় ফুপি চাপা গলায় বললেন, মার সবকিছুতেই বাড়াবাড়ি। কাল ভাইজান বলল আরেকটা হীরের নেকলেস কিনে দেবে, আজ তুমি বলছো নররতনের সেট দিবে। এরপর কেন বিয়ের তারিখ পেছাতে হবে আমি কিছুতেই বুঝতে পারছি না রাঙা বউ। এহতেশাম কি বলেছে বিয়েতে হীরের ওই নেকলেসটাই দিতে হবে? ছি ছি, আপনি এসব কি বলছেন? বড় ফুপির কথায় দুঃখ পেলেন ভূপালী জেঠিমা। এহতেশাম ওরকম খানদানে পয়দা হয়নি যে জেবরের লালচে শাদি করবে। আপনারা একখানা জেবরও যদি না দেন তবু এহতেশাম শাদি করবে, জেবরাত তো ওই দেবে। ওর কি রুপিয়া দৌলতের কমি আছে? নিচে রান্নাঘরে যাওয়ার সময় দিদার চোখ পড়ল বড় ফুপির ওপর। ভূপালী জেঠিমার সঙ্গে ওর গুজগুজ করাটা মোটেই পছন্দ হলো না। বড় ফুপি সেটা টের পেয়ে উঠে পড়ে শুকনো মুখে সকালের নাস্তার ব্যবস্থা করতে গেলেন।
দুপুর নাগাদ মির্জা এস্তেশামও জেনে গেল নেকলেস চুরির কথা। প্রথমে পুলিশ খবর দেওয়ার কথা বললেও দিদার যুক্তি ওর পছন্দ হলো। বলল, দাদিজান সহি বাত বলেছেন, পুলিশে খবর দিলে চোররা ভয় পেয়ে ওটাকে ভেঙে ফেলতে পারে। একটু থেমে হেতেশাম কি যেন ভাবল, তারপর বলল, পুলিশ ছাড়াও দুসরা এক তরিকা আমার জানা আছে। সেটা আবার কি? জানতে চাইল বড়দা। মিরপুর মাজার শরীফে এক মুশকিল আসান ফকির বাবা এসেছেন, বহুত কামেল ফকির। উনাকে খবর দিয়ে আনতে পারলে উনি জরুর বলতে পারবেন নেকলেস কোথায় আছে। দিদা বললেন, মুশকিল আসান যদি নেকলেস বের করে দিতে পারে আমি 1000 টাকা দেব। না দাদিজান, তিনি কোনো রুপিয়া নিবেন না। উনার সামনে রুপিয়ার কথা কভি বলবেন না। রুপিয়ার কথা শুনলে উনি বহুত গুস্সা হন। তাহলে তো ভালোই মনে হচ্ছে, তুমি ওকে আজই নিয়ে এসো। দিদার কথা শুনে সবাই আশ্বস্ত হলো। বড় ফুপি তো ভয়ে ভয়ে ছিলেন। মুশকিল আসানের কথা শুনে দিদা না আবার রেগে যান। বিকালে মির্জা এহতেশামের বিশাল ফোর্ড গাড়িতে চেপে লম্বা সাদা চুল দাড়িওয়ালা মুশকিল আসান এলেন। গলায় 7-8খানা আকিক পাথরের মালা, দুহাতের বুড়ো আঙ্গুল ছাড়া বাকি সব আঙুলে নানা রঙের পাথরের আংটি, খয়েরি রঙের আলখেল্লা গায়ে, হাতে 7 বাঁকা একখানা শক্ত লাঠি। গাড়ি থেকে নেমে বারান্দায় উঠতে মুশকিল আসানের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। দোতলার টানা বারান্দার এক মাথায় জাজিম পেতে তাকিয়া বালিশ দিয়ে তার বসার ব্যবস্থা করা হয়েছে। বাইরের বারান্দায় বড় বালতিতে তার অজু করার জন্য গোলাপের পাপড়ি ছেটানো পানি রাখা হয়েছে। আগরবাতির সুগন্ধি ধোঁয়ায় বারান্দার বাতাস ভারী হয়ে আছে। এত সব আয়োজন দেখেও মুশকিল আসান প্রসন্ন হলেন না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অজু করে তিনি জাজিমে বসে 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর চোখ বন্ধ করে অনেকক্ষণ কি যেন ধ্যান করলেন। দিদা, জেঠি, ফুপি আর কাকিরা সব তাকে ঘিরে বসেছিলেন। তার ভাবভঙ্গি দেখে সবাই এরই ভেতর ভক্তিতে রীতিমতো গদগদ হয়ে পড়েছে। মুশকিল আসান চোখ মেলে তাকালেন। সবার মুখের উপর দিয়ে চোখ বুলিয়ে ভূপালী জেঠিমার ওপর এসে থামলেন। ঠান্ডা মোলায়েম গলায় পরিষ্কার বাংলায় বললেন, তুমি তো মা ভূপালের নবন্দি পীর ঘরানার মেয়ে। ভক্তিতে আপ্লুত হয়ে ভূপালী জেঠিমা বললেন, হুজুর সহি বাত বলেছেন, আল্লাহ পাকের এই গুনাহগার বান্দিকে আপনি হুকুম করুন। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মুশকিল আসান বললেন, আমিও কম গুনাহগার বান্দা নই মা। আমি অবাক হচ্ছি, এ বাড়ির ওপর এত বড় একটা খবিশ জিনের নজর পড়েছে, অথচ তুমি কিছু টের পেলে না। আর কেউ না জানুক, তোমার তো জানা উচিত ছিল মা। আমি পহেলা দিনই বুঝেছিলাম হুজুর। ভেবেছিলাম আমি এ বাড়িতে যতদিন থাকব ততদিন ওরা কেউ ঝুট ঝামেলা করবে না। এখন মালুম হচ্ছে বহু নালায়েক আছে জিনটা। ভূপালে গিয়ে দরবারের পাক জনাবকে কথাটা জরুর বলবো। মৃদু হেসে মুশকিল আসান দিদার দিকে তাকিয়ে বললেন, আমাকে যে আজকে রাতটা সময় দিতে হবে মা সকল। আপনাদের জিনিস ঠিকই পাবেন, তবে এই কমিনা জিনটাকে শায়েস্তা করতে কিছু সময় লাগবে। বড় ফুপি বললেন, হীরের নেকলেস কি খবিশ জিনটা চুরি করেছে? মেজ ফুপি বললেন, জিনরা কি নেকলেস পরে? ফুপিদের অর্বাচীন কথায় মুশকিল আসান অমায়িক হাসলেন। না মা, জিনরা নেকলেস কেন, কোনো গয়নাই পরে না, নিজের হাতে চুরিও করে না। তবে কারো উপর যখন ভর করে তখন সে চুরিও করতে পারে, মানুষও খুন করতে পারে। মেজ জেঠিমা বললেন, এ বাড়ির কারো উপর ভর করলে আমরা তো টের পেতাম, নিশ্চয়ই বাইরের কেউ হবে। না মা, হাসি মুখে মাথা নাড়লেন মুশকিল আসান। জিন কারো ওপর ভর করলেই যে টের পাবে এমন কোনো কথা নেই। ওরা যদি জানাতে না চায়, তোমরাও বুঝবে না ঠিক কার ওপর ভর করেছে। সে কি বলে আটকে উঠলেন বড় ফুপি। সন্দেহ ভরা চোখে ঘাড় ফিরিয়ে সবাইকে দেখলেন। তারপর হতাশ হয়ে বললেন, বোঝার কি কোনো উপায় নেই হুজুর? না মা, তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এই বলে মুশকিল আসান ভূপালী জেঠিমার দিকে তাকালেন। সবাই না বুঝলেও আশা করি তোমার বুঝতে অসুবিধা হবে না। ভূপালী জেঠিমা লাজুক হেসে বললেন, এই গুনাহগার বান্দিকে শর্মিন্দা করবেন না হুজুর। এখানে কারো ওপর খবিশটার নজর লাগেনি। কথাটা শোনার পর ফুপি, জেঠি, কাকিরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। মুশকিল আসান কথা না বাড়িয়ে আবার ধ্যানে বসলেন।
বড়রা যখন মুশকিল আসানকে নিয়ে ব্যস্ত, পঞ্চপাণ্ডব তখন তাদের তদন্তের কাজে বিভোর। রিমকি সিমকিকেও সঙ্গে জুটিয়েছে। বেশ কয়েকবার বাড়ির বাইরে গেছে ওরা। দুঃখীর মা, বনমালী, গিরিবালা আর সব কাজের লোকদের সঙ্গেও কি সব কথা বলেছে। কাউকে কাউকে রীতিমতো জেরাও করেছে। বাড়িতে মুশকিল আসানের আগমন, খবিশ জিনের নজর আর সেই সঙ্গে ছোটদের পুলিশি জেরায় কাজের লোকরা সবাই ভয় পেয়ে গেছে। জিনের ভয় সবচেয়ে বেশি দুঃখীর মা আর গিরিবালার। এক ফাঁকে ওরা ভূপালী জেঠিমার কাছ থেকে পানি পড়া নিয়ে গেছে। ইতু আবার কোন রহস্যের গন্ধ খুঁজে পেয়েছে গলির মোড়ের ওষুধের দোকানে, সেই জানে। সন্ধ্যের পর ওদিকটায় আমি নজর রাখবো, তোমরা সবাই কাজের লোকদের উপর নজর রাখবে বলে একা বেরিয়ে গেল। রিমকি সিমকির কাজ হচ্ছে বনমালী আর তোরাবালির উপর নজর রাখা। ওরা কখন বাইরে যায়, কোন দিকে যায়, কখন ফেরে, ওদের কাছে বাইরের কেউ আসে কিনা, এবারের কেউ ওদের সঙ্গে কথা বলে কিনা, সব খাতায় লিখে রাখতে হবে। এমন একটা রোমাঞ্চকর কাজ পেয়ে রিমকি সিমকি দারুণ উত্তেজিত। খুশি চেপে রাখতে না পেরে রিমকি একবার বলেই ফেলল, ইতুটা একটা জিন হয়েছে। ভাগ্যিস কথাটা ইতু শোনেনি। ইতুদের বাড়িতে মুশকিল আসান এসেছেন শুনে সন্ধ্যের পর রিমকিদের নানি এলেন দেখতে। বড় ফুপি খড়খড়ে চোখে ওকে ভালো করে দেখলেন। তারপর তাকালেন ভূপালী জেঠিমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে। ভূপালী জেঠিমা মাথা নেড়ে ইশারায় না বললেন। আশ্বস্ত হয়ে বড় ফুপি বসতে বললেন রিমকির নানিকে। মুশকিল আসান ধ্যানের মাঝখানে যেই না একবার চোখ মেলে তাকালেন, রিমকির নানি ব্যস্ত গলায় জানতে চাইলেন, হুজুর বাবা, খবিশ জিনের নজর কি আমাদের বাড়ির ওপরও পড়েছে? এটার একেবারে লাগোয়া বাড়ি যে ওটা। কয়েক মুহূর্ত রিমকির নারীর চোখের দিকে তাকিয়ে মুশকিল আসান দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখনো পড়েনি, তবে পড়তে বেশি বাকিও নেই। এশার নামাজের পর কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। কথাটা শুনে রিমকির নানি আর বসলেন না। মুশকিল আসান একই কথা দিদাকেও বললেন। দিদার অবশ্য ব্যস্ত হওয়ার কিছু ছিল না। খুব জরুরি কাজ না হলে এ বাড়ির বড়রাও এশার পর কেউ বাড়ির বাহিরে থাকে না। ছোটনার মিতু বাইরের রোয়াকের এক কোণে বসে নজর রাখছিল কাজের লোকদের উপর। জায়গাটা অন্ধকার বলে কারো পক্ষে বোঝার উপায় নেই ওরা যে ওখানে বসে আছে। রিমকির নানি ব্যস্ত হয়ে চলে যাওয়ার একটু পর ঝন্টু এসে বলল, দিদা বলে দিয়েছেন এশার নামাজের পর কেউ বাড়ির বাইরে যেতে পারবে না, মুশকিল আসানের হুকুম। মিতু বলল, ভালোই হলো, এশার আজান পর্যন্ত পাহারা দিলেই চলবে, ইতুটা এর আগে ফিরলে হয়। মিতুর কথা শুনে ছোটন বিরক্ত হলো। তোর ভালো না লাগলেও ওপরে গিয়ে নাক ডেকে ঘুমোগে। ইতু বলেছে রাত 12টা পর্যন্ত পাহারা দিতে, আমি তার আগে নড়ছি না। তোর সবটাতেই বাড়াবাড়ি, বলে হাড়িমুখ করে বসে রইল মিতু। ঝন্টু কাঁধ নাচিয়ে চলে গেল নিজেদের জায়গায়। এশার আজান দিয়েছে 7:30 নাগাদ। চোর ডাকাত ছাড়া মিতুর অন্য ভয়ও ছিল। এশার নামাজের পর যদি জিনরা সত্যি সত্যি বেরোয়, ওদের দুজনকে হজমি গুলির মতো গিলে খেতে 1 সেকেন্ডও লাগবে না। ভাবতে গিয়ে আবার খটকাও লাগলো, জিনরা কি মানুষ খায়? কথাটা ছোটনকে জিজ্ঞেস করতে গিয়েও করল না। নির্ঘাত ও কাল সকালে রিমকিদের বলে হাসাহাসি করবে। মিতু যখন একা একা জিনের কথা ভেবে ভয় পেয়ে ডিসেম্বরের রাতে কুলকুল করে ঘামছিল, তখনই নজর পড়ল ছোটকা চোরের মতো পা টিপে টিপে বাইরের বৈঠকখানা থেকে বেরোলেন। মিতু বলতে যাচ্ছিল, আজান হয়ে গেছে, এখন কারো বেরোনো চলবে না। ছোটন ইশারায় ওকে চুপ থাকতে বলল। ছোটকা এদিক ওদিক চেয়ে দেখলেন কেউ তাকে দেখতে পেল কিনা। হাতে ধরা ছোট পুটলিটা নিয়েই তার ভয়। একবার ভাবলেন আলোয়ানটা গায়ে জড়িয়ে বেরোলেই ভালো হতো। বেরিয়ে যখন পড়েছেনি, আর কেউ যখন দেখেনি, ঝুঁকি নেওয়া ঠিক হবে না। টুক করে সিংদরজার ফোকর দিয়ে বেরিয়ে গেলেন। ছোটকার বা হাতে ধরা কাপড়ের পুটলিটা ছোটনরা পরিষ্কার দেখতে পেয়েছে। মিতু ফিসফিস করে বলল, ছোটকা ওভাবে কোথায় যাচ্ছে? ছোটন মুহূর্তের ভেতর সিদ্ধান্ত নিয়ে ফেলল। মিতুকে বলল, আমি ছোটকাকে ফলো করতে যাচ্ছি, তুই ওপরে গিয়ে এদিকটায় নজর রাখবি। মিতু হাঁপ ছেড়ে বাঁচল। ফিরতে দেরি করিস না, বলেও ছাদে গেল। এক দৌড়ে সিংদরজা পেরিয়ে রাস্তায় এসে ছোটন দেখল ছোটকা অল্প দূরে দাঁড়িয়ে রিকশা ডাকছে। বুড়ো রিকশাওয়ালার কাছে আসতেই ছোটকা দরদাম না করে উঠে বসল। ছোটন হালকা পায়ে একরকম দৌড়ে চলল রিকশার পেছন পেছন। রাত তখন 8টা বাজতে চলেছে।
হেমেন্দ্র দাস রোডের সরু রাস্তায় রিকশা আর মানুষের আনাগোনা এতটুকু কমেনি। লোকজনের ভেতর দিয়ে দৌড়াতে সুবিধেই হলো ছোটনের। রিকশার গতি বেশি ছিল না, ছোটকাও দেখতে পেল না। বাংলা বাজার পেরিয়ে রিকশা পটুয়াটুলির রাস্তা ধরে এগিয়ে চলল। বুড়ো রিকশাওয়ালা ছোটকার তাড়া খেয়েও জোরে টানতে পারছিল না। পটুয়াটুলির রাস্তা পেরিয়ে রিকশা ইসলামপুরে ঢুকতেই ছোটনের বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো। ইসলামপুরের রাস্তার দুপাশে সব আলো ঝলমলে স্বর্ণকারের দোকান। ও যা সন্দেহ করেছিল তাই হলো। ছোটকা রিকশা থামালেন রাধাচরণ জুয়েলার্সের সামনে। রিকশাওয়ালাকে দাঁড়াতে বলে তিনি ভেতরে ঢুকলেন। ছোটন রাস্তার ওপার থেকে রুদ্ধশ্বাসে দেখতে লাগলো ছোটকার কীর্তিখানা। 3 বছর ধরে চাকরি নেই, ঘরে বেকার বসে আছেন, তাই বলে বাড়ির গয়না চুরি করে এনে বিক্রি করতে হবে। ভাবতে গিয়ে ছোটনের দুঃখের আর সীমা থাকলো না। ছি ছি ছি, কাল রিমকি সিমকিরা শুনলে কি ভাববে। রাগে অপমানে ছোটনের রীতিমতো কান্না পেল। দোকানের একেবারে ভেতরে গিয়ে ছোটকা পুটলিটা এগিয়ে দিলেন ম্যানেজার গোছের এক লোককে। সে ওটা নিয়ে ভিতরের এক ঘরে গিয়ে মিনিট 3 পরে বেরিয়ে এলো। ছোটকাকে কি যেন বলল, বোঝা গেল তার পছন্দ হয়নি। পুটলিটা গিট বেঁধে ছোটকা দোকান থেকে বেরিয়ে আবার রিকশায় উঠলেন। ছোটন কিছুটা আশ্বস্ত হলো। পরিষ্কার বোঝা যাচ্ছে ছোটকার সঙ্গে ওদের দরে বনেনি। রিকশা আবার উল্টো দিকে ঘুরতে ছোটন হাঁপ ছেড়ে বাঁচল। ছোটকা তাহলে অন্য কোনো জুয়েলার্সে যাচ্ছে না, তার মানে গয়নাটা রাতের মতো বাড়িতে থাকছে। ছোটন ঠিক করলো বাড়ি গিয়ে সবার আগে কথাটা দিদাকে বলবে। এশার নামাজ শেষ হয়ে গেছে, সিংটোলা মসজিদের মুসল্লিরা ঘরে ফিরছে, অথচ ইতু ছোটন কারো পাত্তা নেই দেখে মিতু রন্টু ঝন্টুর মুখ শুকিয়ে গেল। একটু পরে ওরা ছাদের ওপর থেকে ছোটকাকে দেখল সিং দরজা দিয়ে চুপি চুপি বাড়িতে এসে ঢুকতে। মিতু বলল, ছোটকা বোধহয় ভেবেছে খবিশ জিন ওকে ধরার জন্য ওত পেতে বসে আছে। পরে ছোটনকে ঢুকতে দেখে ওরা আশ্বস্ত হলো। সবাই অপেক্ষা করতে লাগলো কখন ও ওপরে আসে। ছোটকাকে ফলো করার মতো কি হয়েছে? মিতু রন্টু ঝন্টু কেউ কিছু বুঝতে পারছিল না। ইতু বলেছে কাজের লোকদের উপর নজর রাখতে। ছোটনের নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে, নইলে কি আর ছোটকাকে কাজের লোক মনে করে? দিদাকে ওর ঘরে একা ডেকে নিয়ে ছোটকার কীর্তির কথা ছোটন খুলে বলল। সব শুনে দিদা চাপা গলায় বললেন, চুপ চুপ, এ কথা ঘুণাক্ষরেও কাউকে বলিস না। যা করার সব আমি করব, তুই মুখে কুলুপ এঁটে থাকবি। ছোটন মাথা নেড়ে সায় জানিয়ে গুটি গুটি পায়ে ছাদের দিকে গেল। ভাবল, মুশকিল আসানের ভয়ে বেচারা ছোটকা রাতের বেলা এত দামি জিনিসটা বিক্রি করতে গিয়েছিল। মুশকিল আসান যদি টের পেয়ে যান নেকলেসটা ছোটকার কাছে আছে, দিদা কিভাবে সামলাবেন ভাবতে গিয়ে ছোটন কোনো পথই খুঁজে পেল না। দিদা যেভাবে মানা করেছেন, ইতুকেও কথাটা বলা যাবে না। তবে নেকলেসের সন্ধান যখন পাওয়া গেছে, তখন রাত না জেগে আরামে ঘুমানো যেতে পারে। এই ভেবে ছাদে এসে ছোটন দেখল ইতু তখনও ফেরেনি। সবাই ওকে দেখে একসঙ্গে বলল, ছোটকাকে ফলো করতে গেলি কেন? ছোটকা কি চাকর? ছোটন কাষ্ঠ হেসে বলল, মস্ত এক বোকামি করে ফেলেছি। ছোটকা গেছে ওর বন্ধুর বাড়িতে, আমি ভেবেছিলাম অন্য কিছু। ঘড়িতে তখন রাত 9টা। এশার নামাজের সময় মেজ জেঠিমা ছোটদের ডেকে খাইয়ে দিয়েছেন। ছোটনও এসে খেয়ে নিয়েছে। বাড়িতে মুশকিল আসানের উপস্থিতি আর রাতে খাবিশ জিনের আগমনের সম্ভাবনায় বড়রা সবাই এত ব্যস্ত আর চিন্তিত, ইতু যে খেতে আসেনি এ কথা কারোই মনে হয়নি। দূরে দমকল অফিসের পেটা ঘড়িতে যখন ঢং ঢং করে রাত 9টার ঘণ্টা বাজল, তখন ছোটন বলল, তোরা শুয়ে পড়, আমি গলির মোড়ে গিয়ে দেখে আসি ইতু এতক্ষণ কি করছে। অন্যদের চেয়ে ইতু আর ছোটনের সাহস বেশি। মিতু মনে মনে খুশি হলো ছোটন ওকে সঙ্গে যেতে বলেনি। বলল, রাত তো মোটে 9টা বাজে, এখনই শোয়ার কি আছে, তুই ইতুকে নিয়ে আয়। ওর মাথায় নতুন কোনো প্ল্যান এসেছে কিনা কে জানে। ছোটন পা টিপে নিচে নামল। মুশকিল আসান বারান্দার আলো নিভিয়ে দিয়েছেন। ওর ডান পাশে ঝুল বারান্দায় শুধু একটা হারিকেন জ্বলছে। মুশকিল আসান তখনও ধ্যানে বসে আছেন। পাশে আরো কয়েকজন ছিলেন। লোবানের ধোঁয়ায় ঢাকা হারিকেনের আবছা আলোয় তাদের চেনা গেল না। ছোটন যে কোন ফাঁকে বেরিয়ে গেল ওরা কেউ টেরও পেল না। রাস্তায় নেমে ছোটনের মনে হলো দিদাকে দেয়া কথাটা অন্তত ইতুর কাছে ভাঙতে হবে। নেকলেস চোরকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছে ইতু। চোর যখন পাওয়া গেছে তখন ওদের দায়িত্ব শেষ। নজর রাখার বুদ্ধিটা ইতুর হলেও চোরের সন্ধান পাওয়ার কৃতিত্বটা 16 আনাই ওর। নিজের সাফল্যে ছোটন উৎফুল্ল হলেও
চোর যে আর কেউ নয়, ওদের ছোটকা। কথাটা ভাবতেই পৃথিবীটা ওর কাছে অসার মনে হলো। ডিসেম্বর মাসের রাত 9টা মানে অনেক রাত। ছোটন গলির মাথায় এসে দেখল বুড়ো বাকের মিয়ার পান দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ হয়ে গেছে। বাকের মিয়া ওদের সবাইকে চেনে। ইতুরা ওকে চাচা ডাকে। কাছে গিয়ে ছোটন জিজ্ঞেস করলো, বাকের চাচা, আমাদের ইতুকে দেখেছ আজ সন্ধ্যার পর? বাকের মিয়া ভুরু কুচকে বলল, দেখছিলাম তো মাগরেবের বাদে। বর্মন বাবুর লোহার দোকানের ভিতর বইয়া আসিল। কে, বাড়ির যায় নাই? না বাকের চাচা, শুকনো গলায় জবাব দিল ছোটন। দোস্ত উস্তের বাড়ির যাইবার পারে। ছোটনের উদ্বেগকে পাত্তা না দিয়ে বাকের মিয়া বলল, তোমাগো বাড়িত বলে এক মুশকিল আসান হুজুর আইছে। চাচিজান রে কইও কাল সেলাম করতে যামু। মাথা নেড়ে সায় জানালো ছোটন। বাড়িতে ফিরল বিষণ্ণ আর উদ্বিগ্ন এক চেহারা নিয়ে। চিলেকোঠায় বসে ঝন্টুদের বলল, ইতু হারিয়ে গেছে। 7ম পর্ব এখানেই শেষ। সবাইকে 8ম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধব পরিবারবর্গ সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ।